আজকের টপিক হচ্ছে ডিজিটাল যুগে খবরের সত্যতা কতটা। ঠিক আছে, এক কথায় আমি বলতে পারি বর্তমানে একটা কথা নিয়ে ভীষণ একটা মাত্র শব্দ যেটা একেবারে আলোড়ন ফেলে দিয়েছে, সেই শব্দটা হচ্ছে ডিপ ফেক। ঠিক আছে, ডিপ ফেক শব্দটা ভীষণভাবে এই মুহূর্তে এটা নিয়ে সব থেকে বেশি কথা উঠছে, এবং যে কারণে সরকার কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র এটা খবর নয়, মানে আমরা দৈনন্দিন যে খবর দেখি বা শুধুমাত্র নিউজ সেটা নয়, যে কোনো কন্টেন্ট, ইউটিউব বলো বা যে কোনো কিছু কন্টেন্ট বলো, সেখানে কিন্তু এখন এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। যে একটা এটা হয়তো কোনো নিউজ নয়, জাস্ট আমরা দেখছি যে একজনকে বাঘে ধরেছে, এই ধরনের কন্টেন্ট আমরা তো ফেসবুক খুললেই দেখতে পাই এগুলো, যে কাউকে একটা বাঘ কি বলে গলার কাছে কামড়ে দিচ্ছে। ঠিক আছে, তো এই যে বেশ কিছুদিন আগে কি কেউ অনেক উঁচু থেকে পড়ে যাচ্ছে, এই ধরনের সমস্ত কন্টেন্ট গুলো যেগুলো বাস্তবে কিন্তু যার কোনো মিল নেই। ঠিক আছে, তো যেগুলো হচ্ছে বাস্তবে কিন্তু কোনো মিল নেই, এই ধরনের যে কন্টেন্ট গুলো রয়েছে। আচ্ছা, দেখা যাচ্ছে না, হ্যাঁ, এই জাতীয় যে কন্টেন্ট গুলো রয়েছে, এই কন্টেন্ট গুলো কতটা সত্য, মানে এর কতটা সত্যতা রয়েছে, এই সেন্সটা থেকে কিন্তু এই ডিপ ফেক কথাটা এসেছে। ডিপ ফেক মানে যার মধ্যে কিন্তু কোনো সত্যতা নেই। ঠিক আছে, যার মধ্যে কোনো সত্যতা নেই। ডিপ ফেক ব্যাপারটা হচ্ছে যে যে ধরনের খবরগুলো, মানে যেগুলো সত্যি, যার কোনো কোনো বাস্তবে যার কোনো এআই দিয়ে তৈরি হয় যেগুলো, ঠিক আছে, কৃত্রিম বুদ্ধিমত্তা এগুলো দিয়ে তৈরি করা হয়, বাস্তবের সঙ্গে যার কোনো যোগাযোগ নেই, একেবারে কাল্পনিক কোনো অডিও বা ভিডিও বা কোনো ছবি। ঠিক আছে, যার মধ্যে আসল নকলের পার্থক্য করা কার্যত অসম্ভব, তো সেগুলোকেই আমরা বলে থাকি ডিপফেক। তো এইগুলো বর্তমানে মানুষের জন্য কতটা ভালো কতটা মন্দ। ঠিক আছে, কৃত্রিম মেধা বা এআই, এই এআই শব্দটাকে এইভাবে দেওয়া যাবে না। ঠিক আছে, আমি এগুলো একটু বলে দিই। এআই শব্দটা হচ্ছে এআই, আমি যখন লিখবো বানান করে, তখন এআই যখন আমি লিখবো, তখন আমি এইভাবে লিখবো এআই। ঠিক আছে, এইভাবে লিখবো। আজ মানুষের কাজ কতটা সহজ করছে, কিন্তু একই সঙ্গে বাড়ছে ভয়। একদমই তাই। কেউ একটা ছবি জেনারেট করবে, খুব রংচঙে ছবি, খুব হাই রেজলিউশনের কোনো ছবি এআই দিয়ে সে করে দিচ্ছে, কিন্তু বাস্তবে কি সত্যি সেই যে এই যে ডিফেক্ট গুলো হচ্ছে, বিশেষ করে ডিফেক্ট প্রযুক্তি যেখানে ব্যবহার করা হচ্ছে এআই, এখানে কি মানুষের এটা কি ভালোর জন্য হচ্ছে? হচ্ছে না তো। এই প্রযুক্তি এমন এখন এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে কোনো মানুষের মুখ নকল হচ্ছে, তার কণ্ঠস্বর আমরা দেখতে পাচ্ছি অনেক পুরনো শিল্পী কিশোর কুমারের গলার শব্দ নকল করা হচ্ছে। বেশ কিছুদিন আগে বাবুল সুপ্রিয়র একটি গানের ভিডিও বেরিয়েছে, যেখানে তার জাস্ট একদিন পর আশা ভোসলে মারা গেলেন, এবং তিনি কিন্তু আশা ভোসলের একটা গানকে এআই দিয়ে ব্যবহার করেছেন, যে গানটা এখনো বাবুল সুপ্রিয়র অফিসিয়াল পেজে রয়েছে, ফেসবুক পেজে। ঠিক আছে, তো যাই হোক, এই ধরনের কণ্ঠস্বর সে সকলেরই, বললাম আমি কিশোর কুমারের কথা বললাম, আশা ভোসলের কথা বললাম, অনেক এরকম আর্টিস্টেরই কণ্ঠস্বর ব্যবহার করা হচ্ছে। ভিডিওকে একেবারে হুবহু নকল করে ভুয়ো তথ্য ছড়ানো সম্ভব হচ্ছে, ফলে সত্য আর মিথ্যের ফারাক বোঝা সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে উঠেছে। এটা একদম ফার্স্ট। তো আমরা অনেক ভিডিও দেখি যেগুলো যেগুলো দেখতে পাই যে যার সত্যি সত্যতা নেই। ঠিক আছে, বা আমাদেরকে এইটা কি এআই দিয়ে তৈরি, আমাদেরকে ভাবতে হয় এটা কি সত্যি নাকি এআই দিয়ে তৈরি, এই খবরটা কি আদৌ কোনো নিউজটা কি সত্যি নাকি এআই দিয়ে তৈরি, এটা আমাদের সবসময় ভাবতে হয়। এটা যখন আমরা লিখবো, তখন তার আগে এখানে নিজস্ব সংবাদদাতা লিখে নেব। ক খ গ জায়গাটা হলো একটা স্থানের পরিবর্তে ক খ গ বসবে, আর তারিখের পরিবর্তে 1 2 3 বসবে। ঠিক আছে, এটা আমাদের একটা নিরপেক্ষ থাকার জন্য এটা লিখতে হবে। ক খ গ হচ্ছে স্থানের পরিবর্তে,
আর তারিখের পরিবর্তে হচ্ছে 1, 2, 3। দিয়ে লেখাটা আমি শুরু করব। এআইটা এইভাবে বাংলায় বানান করে লিখতে হবে। ডিফেক কোনো ইংরেজিতে লেখা যাবে না, কারণ এই ধরনের এগুলো তো টেকনিক্যাল শব্দ, তো অনেকে অনেক জায়গায় হয়তো ইংরেজিতে চলে আসে, সেই কারণে আমি এটা রেখেছি দেখানোর জন্য। ডিফেক এইভাবে বানান করে লিখতে হবে, ঠিক আছে? তাহলে এটা গেল আমার একদম স্টার্টিং এ। মধ্যখানে আমি লিখবো যে এই যে আমরা মিথ্যে খবর ব্যবহার করছি, মানুষের জীবনে এটার কি প্রভাব পড়ছে, অর্থাৎ এই ধরনের খবরের প্রভাবটা কি। যে সব থেকে বড় সমস্যা হলো মানুষের বিশ্বাস নষ্ট হওয়া, কোনটা আসল ভিডিও আর কোনটা নকল সেটা বোঝা কঠিন হয়ে যাচ্ছে। এর ফলে সাধারণ মানুষ সহজেই বিভ্রান্তির শিকার হচ্ছেন। এই যে ডিফেক্ট, এটা বানান করে লিখতে হবে। রাজনীতি প্রশাসনের ক্ষেত্রেও ডিফেক্ট বড় বিপদ তৈরি করেছে। কত ভুয়ো বক্তৃতা বা নকল, যেগুলো মানুষের মধ্যে যদি কোনো একজন বড় লিডারের কোনো একজন বক্তৃতাটা যদি ভুল হয়, আদৌ সে সেই ধরনের কোনো বক্তৃতাই দেয়নি, সেটা যদি বাইরে চলে আসে, এসে যদি সেই বক্তৃতাটা যদি নকল হয়, তাহলে মানুষের মধ্যে কি হবে একটা, তাহলে সেটা নিয়ে মানুষের মধ্যে অসংখ্য, আর খুব তাড়াতাড়ি এগুলো স্প্রেড করে, ভাইরাল হয়ে যায় যাকে আমরা বলে থাকি। তো যার ফলে মানুষের মধ্যে একটা ফেক নিউজ ছড়ায় এবং মানুষ সেটাকে বিশ্বাস করে, এবং এর ফলে কি হচ্ছে, প্ররোচনামূলক, যেগুলো আমরা বলতে পারি উস্কানিমূলক বা প্ররোচনামূলক। আমরা এরকম ইদানিংকালে প্রচুর এরকম ভিডিও দেখি, বিশেষ করে বাংলাদেশের এরকম প্রচুর মিম দেখি, যেগুলো ভুয়ো, ঠিক আছে, এইসব দিয়ে তৈরি, যেগুলো মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করে, সামাজিক শান্তি, দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করে, ঠিক আছে, প্রভাবিত করে, বিঘ্নিত করে। অনেক সময় কোনো সেলিব্রিটি বা সাধারণ মানুষের মুখ ব্যবহার করেও প্রতারণা হয়, মানহানি হয়, আর্থিক জালিয়াতি হয়, কি কি হয়, এই সমস্যাগুলো লিখতে হবে। তাহলে কি কি ধরনের প্রভাব মানুষের জীবনে পড়ে বা এর ডিফেক্টের যে সমস্যাগুলো, সেগুলো মিডল প্যারাটাতে লিখতে হবে। লাস্ট প্যারাতে কি বলছেন এই বিষয়টা নিয়ে, মনোবিজ্ঞানীরা কি বলছেন, এই ধরনের প্রযুক্তি মানুষের মধ্যে, যে এই যে আমি লিখেছি না যে মনোবিজ্ঞানীদের মতে, ঠিক তাই, কে বলছে সেটা লিখতে হবে। কারণ আমি আগেই বলেছি যে যখন কোনো সম্পাদকীয় প্রতিবেদন লিখতে হবে, সেখানে কিন্তু নিজের মতটা গুরুত্বপূর্ণ নয়, আমি কি বললাম কোনো খবরের ক্ষেত্রেই সেটা গুরুত্বপূর্ণ নয়, আমি কে, যে আমি কি বলবো সেটা লোকের কাছে একটা ভালো মেসেজ যাবে, এমন একজনকে বলতে হবে যে মনোবিজ্ঞানী, যারা যারা বলছে, যারা বিশেষজ্ঞ, যারা গবেষণা করছে, যারা বলছে যে এই ধরনের প্রযুক্তি মানুষের মধ্যে ভয়, সন্দেহ, তথ্যের প্রতি অনাস্থা বাড়িয়ে দিচ্ছে, ফলে সত্য খবরও অনেক সময় মানুষ বিশ্বাস করতে পারে না। তো এই জায়গাটা গিয়ে আমরা কি করি, সেই আমাদের বলে না সেই রাখাল আর বাঘের গল্পটা ছিল, যে বলছে প্রত্যেক দিন বাঘ পড়েছে, বাঘ পড়েছে, কিন্তু হঠাৎ করে যেদিন সত্যি বাঘ পড়লো, সেদিন আর কেউ তার পাশে থাকলো না, সেই রাখালের পাশে কেউ থাকলো না, ঠিক আছে। তো এটাই হলো কথা, যে সত্যি সেটা সত্যি খবর, মানুষ আর সেটা বিশ্বাস করবে না। তাই শুধু প্রযুক্তিগত নিয়ন্ত্রণ নয়, ডিজিটাল সচেতনতা, তথ্য যাচাই করার অভ্যাসও এখনো অত্যন্ত জরুরি। আমরা দেখেছি এরকম অনেক খবর যেগুলো খুব তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, কিন্তু শেষে কি হয়, ওই খবরগুলোকে যদি আমরা কি বলে কোনো আইডিয়াল কোনো একটা সোর্স, অথেন্টিক সোর্স দেখি, তাহলে ওখানে কোনো লিংক দেওয়া থাকে না, তখনই আমরা বুঝবো যে এই ধরনের খবরগুলো হচ্ছে একটা ফেক খবর, জাল খবর। তার কারণ কোনো লিংক নেই, কোনো নির্দিষ্ট কোনো সোর্স নেই, ঠিক আছে, অথেন্টিক কোনো সোর্স নেই, তাই জন্য কোনো লিংক নেই। ভারত সরকারও এই বিপদ বুঝে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে, কারণ বর্তমানে ভারত সরকার জাস্ট কিছুদিন আগে সাইবার ক্রাইম রুখতে একটা বিশেষ বলেছে যে এআই কন্টেন্ট জেনারেট করা যাবে না, যদি এআই কন্টেন্ট হয় তাহলে সেখানে লিখতে হবে যেটা এআই কন্টেন্ট, এআই দ্বারা নির্মিত, আমি কিন্তু বলে দিতে পারবো না, ঠিক আছে। আর যে ধরনের বিষয় যেগুলো সমাজে প্ররোচনা দিতে পারে, কোনো বিতর্ক সৃষ্টি করতে পারে, এগুলো কিন্তু কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করা যাবে না, বা তারা করবে না। এটা নতুন আইটি রুলস, বা যেটাকে আমরা বলতে পারি আইটি রুলসটাকে লিখবে তথ্য প্রযুক্তি
নিয়ম, ঠিক আছে? এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা, এখানে লিখতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত নির্মিত ছবি বা তৈরি ছবি, নির্মিত লিখলে আর তৈরি লেখার দরকার নেই, তৈরি ছবি, ভিডিও বা অডিওকে স্পষ্টভাবে এআই জেনারেটেড, এই যে শব্দটা দেওয়া আছে এআই জেনারেটেড, এই শব্দটা কি করতে হবে না, এখানে আমাকে এআই দ্বারা নির্মিত বলে চিহ্নিত করতে হবে। শুধু তাই নয়, ডিপফেক বা ভুয়ো কন্টেন্ট, এই ভুয়ো কন্টেন্ট শব্দটা লেখা যাবে ডিপফেকের পরিবর্তে, বা ডিপফেক। অভিযোগ পেলে কয়েক ঘন্টার মধ্যেই তা সরানোর নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষে, ঠিক আছে? তাহলে এই হলো যে মনোবিজ্ঞানীরা কি বলছেন আর সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে। সব সময় সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে, প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করেছে, কোনো বিশিষ্ট ব্যক্তি কি বলছেন, এই যে বিষয়গুলো, যে কোনো কন্টেন্ট, যে কোনো বিষয় সম্পর্কে সেটা সবশেষে আসবে, ঠিক আছে? লাস্ট প্যারাটাতে হবে, লাস্ট যে 50 শব্দের যে প্যারাটা, সেই প্যারাটার মধ্যে লাস্টে এই লেখাটা লিখবে। কখনোই নিজের কোনো মত প্রতিবেদনে লিখবে না যার জন্য কোনোভাবে নম্বর কাটতে পারে, কারণ তুমি প্রতিবেদনের যখন লিখছো সরকারের গুরুত্বপূর্ণ মতামত, কোনো বিশিষ্ট ব্যক্তিদের মতামত, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বাদ বাকিরা সেভাবে পার্সোনালি একা কারোর গুরুত্ব হয় না। দেখবে যে কখনো কোনো আমরা যে বলে থাকি সম্পাদকীয় প্রতিবেদন, কোনো খবরের কাগজে কোনো জার্নালিস্ট তার মতটা লেখেন না, তারা এটা লেখেন যে রাজনৈতিক বিশ্লেষকরা বলবেন বা অর্থনৈতিক বিশেষজ্ঞরা